আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছেন সওদা ইসলাম বর্ষা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। ইতিহাসে নারকীয় জঙ্গি হামলার ৮ বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যোগ না দিতে ক্লাস বর্জন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত। সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও উজানের ফলে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। প্রথমবারের ক্ষত শোকানোর আগেই দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত নীলমাচল। এবং সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে ৩ শতাধিক বসতভিটা, হাসপাতাল। প্রকল্প না থাকায় হাত ফুটিয়ে পানি উন্নয়ন বোর্ড। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে এখন জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্য হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, হোলি আর্টিজান হামলার পর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের পাশাপাশি সচেতনতা সহ জঙ্গিদের বিরুদ্ধে নানা কৌশল গ্রহণ করি। হোলি আর্টিজানের ঘটনার পরপরই সোয়ালাকিয়াতে একটি হামলা হয়। এরপর থেকে জঙ্গিরা ছোট কিংবা বড় কোনো হামলা করতে পারেনি। এ সময় র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ দাবি করেছেন, বাংলাদেশে আর জঙ্গিবাদ, উগ্রবাদ ও উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে শোলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালায় এবং সেখানে অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়। রাজধানীর গুলশানের অভিজাত হোলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ৮ বছর আজ। ২০১৬ সালের রমজান মাসের শেষের দিকে গুলশানের রেস্তোরাঁয় নব্য জেএমবির হামলায় প্রাণ যায় ১৭ বিদেশি সহ ২২ জনের। দেশের ইতিহাসে কলঙ্কজনিত হোলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ২০১৬ সালের রমজান মাসের শেষ দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। ১ জুলাই রাতে তারাবির নামাজ বাদ দিয়ে পথভ্রষ্ট কতিপয় যুবক রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। সেখানে রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ১ মার্কিন নাগরিককে হত্যা করে। নারকীয় এই ঘটনার পর অপারেশন থান্ডারবোল্ট সহ পরবর্তী সময় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সহ অনেক জঙ্গি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়। রাতভর জঙ্গিরা গুলি করে ও কুপিয়ে রেস্তোরাঁয় আসা গর্ভবতী নারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী বিদেশি নাগরিকদের হত্যা করে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে পরদিন সকালে শেষ হয় ১২ ঘন্টার শ্বাসরুদ্ধকর জিম্মি দশার। হোলি আর্টিজান হামলার ঘটনায় গুলশান থানায় করা হামলার তদন্ত করে ঢাকার সিটিটিসি ২১ জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থাটি। এর মধ্যে ৫ জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। অভিযানে নিহত হয় আরও ৮ জন। জীবিত বাকি ৮ জনকে আসামি করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ১ বছর পর মামলার রায়ে ৮ আসামির ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে বেকসুর খালাস দেন আদালত। পরে ২০২৩ সালের অক্টোবরে ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট। ইলিয়াস কমল, মাই টিভি। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে ক্লাস বর্জন শুরু করেছেন দেশের সব রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখেছেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে আজ থেকে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে অন্তর্ভুক্ত হবেন। সে অনুযায়ী এই কর্মসূচিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও
যুক্ত হতে হবে। তবে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় কর্মসূচিতে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে আসছেন। যেহেতু আজ থেকে এই স্কিম চালু হচ্ছে, এ কারণে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এই কর্মবিরতিতে যাচ্ছেন তারা। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এছাড়াও আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত ঢাকাসহ দেশের বেশ কিছু অংশে ভারী থেকে মাঝারি, আবার কোথাও কোথাও গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর 6টা পর্যন্ত সর্বোচ্চ বান্দরবনে 109 মিলিমিটার ও ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এ অঞ্চলে দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রথম দফার বন্যার ক্ষত শুকানোর আগেই ফের বন্যার কবলে পড়েছেন সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। রোববার সকাল থেকে পাহাড়ির ঢলের কারণে পানি জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের পাশের ডুবন্ত অংশ প্লাবিত করেছে। এরপর থেকেই এই অংশে খেয়া নৌকা ব্যবহার করছেন যাত্রী ও স্থানীয়রা। এর কয়েক কিলোমিটার পরে শক্তিয়ার খলা সড়কের 100 মিটার ডুবন্ত অংশ প্লাবিত হয়েছে। এছাড়া দুর্গাপুর অংশেও পানি উঠেছে। এর মধ্যে অনেকের বাড়ি আঙিনায় পানি প্রবেশ করেছে। এ অবস্থার মধ্যে আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে এবং পরের 5 দিনও এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যমুনা নদীর পানি কমা বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ব্যবধানে অন্তত 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে এই মুহূর্তে কোনো প্রকল্প নেই। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুরুতে পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। একই সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল খাসরাজ বাড়িতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। কয়েকদিনের ব্যবধানে ভাঙনে প্রায় 3 শতাধিক বসতভিটা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিতরা বলছেন, ভাঙনের ফলে বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে পড়বে আশঙ্কা চরাঞ্চলবাসীর। গত 10 দিনে এই ভাঙনের কারণে সমস্ত কিছু ভেঙে গেছে। 200-300 ঘর নদীর বাড়ি ঘর তার নদীর গর্ভে চলে গেছে। বিপজ্জনক হয়ে গেছে আর কি। এটা থাকবে যে এরকম ধরনের কোনো আশা নাই, কিন্তু কিছুদিন পরে এগুলোও থাকবে না, এগুলোও চলে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলের ভাঙন রোধে কোনো প্রকল্প নেই। জরুরি প্রকল্প গ্রহণ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি। যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। SM হামিম, মাই টিভি। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে দাম কমার পর 2 দফা বেড়েছে। এবার পঞ্চম দফায় জুলাইয়ের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম আজ 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত রোববার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 106 টাকা 75 পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। অন্ধকারে পথ পেরিয়ে আলোকিত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে ধারণ করে শতভাগ বিদ্যুৎ উৎপাদন মাইলফলক অর্জনে যেখানে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে উচ্ছ্বসিত মানুষ, সেখানে নোয়াখালী বিদ্যুতের সেবার মান নিয়ে হতাশ গ্রাহকরা। তারা বলছেন, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ আসার চেয়ে বিদ্যুৎ যার বেশি, মাঝে মাঝে
বিদ্যুৎ যায় বেশি, মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। প্রতিনিধি ইসফাক ইয়াসিনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2041 সালের রূপরেখা বাস্তবায়নে স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেখানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেখানে নোয়াখালীতে হালকা ঝোড়ো হাওয়ায় ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। অনেক বাচ্চারা অসুস্থ হইতেছে লোডশেডিং এর কারণে। বর্তমানে লোডশেডিং এর কারণে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারতেছি না। ব্যাংক বা অন্য কোনো ধরনের লেনদেন বা কোনো কিছু করার জন্য যাই তখন আমরা ভোগান্তির মধ্যে পড়তে হয়। ঝড় বৃষ্টিতে বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করলে কোনো প্রতিকার মেলে না বলে জানান ভুক্তভোগীরা। আমরা আসলে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে কিন্তু অনেক সময় পাই না। সেটা অনেক সময় ব্যস্ত থাকে। যদি একাধিক নাম্বার যদি অভিযোগ কেন্দ্রের নাম্বার থাকে তাহলে হয়তো পল্লী বিদ্যুৎ সমিতির যারা গ্রাহক আছেন তারা কিন্তু আসলে উপকৃত হবে। তবে বিদ্যুৎ না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমার কিন্তু মাসে কিন্তু 500 টাকা বিল আসছে, এপ্রিল মাসে কিন্তু 1200 টাকা, আবার মনে করেন এই যে জুন মাসে এখন শুনতেছি নাকি 4000 টাকা আসবে। বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বলছেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের হয়রানি লাঘবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সরাসরি অফিসে আসছি, অফিসের সাথে যোগাযোগ করার পরে আমাকে কিছু কাটসিট করে ইউনিট কাটসিট করে আমার পূর্ণাঙ্গ বিদ্যুৎ বিলটা সঠিক করে দিয়েছেন। জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহকদের সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলে জানান দায়িত্বরতরা। 120 মেগাওয়াটের জায়গায় প্রায় 80 মেগাওয়াট, 60 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের জ্বালানি আপনার লাগে বিদ্যুৎ উৎপাদন করতে, সেই কারণে একটা সাময়িক সংকট আছে। আমরা এই ব্যাপারে বিভিন্ন জায়গায় কথা বলছি। আমরা আজকেও আমি চিঠি দিয়েছি বরাদ্দ বাড়ানোর জন্য। চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিল বেশি হচ্ছে বলে জানালেন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির উপসহকারী পরিচালক। ওই চাহিদা অনুযায়ী আমাদের এলডিসি থেকে আমাদের যে বরাদ্দ দেওয়া হয়, ওই বরাদ্দ অনুযায়ী আমরা তাদের চাহিদা অনুযায়ী এটা বরাদ্দ ডিস্ট্রিবিউশন করে দিই। সেটা কখনো ফিক আওয়ারে আপনার এক ধরনের তাদের চাহিদা এবং অফ ফিক আওয়ারে আরেক ধরনের চাহিদা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভালো নেই বরিশালের বুলাদি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ভাঙা ঘর, নষ্ট টিউবওয়েল ও পয় নিষ্কাশন নিয়ে চরম ভোগান্তিতে দিন যাপন করছেন তারা। নানা অসুবিধায় ঘর ছেড়েছেন অনেকে। তবে শিগগিরই সুষ্ঠু পরিবেশের পাশাপাশি কর্মস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নাতি নাতনি সহ 6 সদস্যের জন্য একটি মাত্র কক্ষ বরাদ্দ পেয়েছেন মুলাদি উপজেলার চর কালেখানি ইউনিয়নের মৃধারহাট গ্রামের হেনা বেগম এবং মালিক সর্দার দম্পতি। স্থান সংকুলান না হলেও একই ঘরে বসবাস করে আসছেন শুরু থেকেই। একই অবস্থা অন্য বাসিন্দাদেরও। নষ্ট টিউবওয়েল, পয় নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ায় ভোগান্তির অন্ত নেই। উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন ধাপে 554টি ঘর নির্মাণ করা হয়। এর বেশিরভাগ ঘরে থাকছেন না গৃহহীন পরিবারগুলো। অনেক ঘরেই দেখা দিয়েছে ফাটল। অনেকে ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যথায়। অনেক ঘর স্থানীয়রা দখল করে গরু ছাগল পালন করে আসছেন। না দিছে ঘরের দলিল, না দিচ্ছে আমাকে কোনো পানির না দিচ্ছে আমাকে কোনো খরচা, কোনো কিছু পাই না। আমরা মিটারটা পর্যন্ত পাই। আমাদের মাথার উপরে ছাদ আছে ঠিকই, কিন্তু যে কোনো সময় ওই ছাদটা আমাদের মাথার ওই ছাদ নিচে পড়ে আমরা মারা যাইতে পারি। আমরা গুসু গ্রামে থাই যে আমাকে কোনো খোঁজ খবর নেয় না। ঘর ভাঙ্গা পড়ে, ঘরে পানি পড়ে, বাথরুমের সমস্যা, পানি ওঠে, তারপরে ওই যে ঘরের দিকে পানি পড়ে। টিন পিডায় বালবাসালে থাকতে অসুবিধা, বাথরুম টাথরুম হাঁটিয়া চিটিয়া রয়েছে, ঘরের ফুলের ভাঙ্গাচুরা। টিন আছে কিন্তু পানি পড়ে, আবার মনে করেন জোয়ার বাড়ার পানি আসে, ছাগল গরু ফেলতে পারি না, অনেক কষ্ট হয় আমাকে। স্যার ঘরের মধ্যে ইসলা যায়, সব ভিজে জায়গা, ঘরের মধ্যে যা আছে খাতা বালিশ, পরে লাস্টে মনে করেন পোলাপান লইয়া একখানে জড়ায় থাকতে হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে শিগগিরই আবাসনগুলো সুষ্ঠু পরিবেশের পাশাপাশি বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সবাই যেই পেশায় আছে সেই পেশাটা আলাদাভাবে জরিপ করে তার সেই পেশা সংক্রান্ত আমরা একটি প্রশিক্ষণের কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি। আমরা এইভাবে তাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশ্রয়নগুলোর সংকট দূর করতে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি গোয়েন্দা পুলিশ ও র্যাবের। ইতিহাসে নারকীয় জঙ্গি হামলার 8 বছরে স্বজনদের শ্রদ্ধা নিবেদন। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যোগ না দিতে ক্লাস বর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত। সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও উজানের ফলে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি।
প্রথমবারের ক্ষত শুকানোর আগে দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল। এবং সিরাজগঞ্জে যমুনা চরাঞ্চলে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল। প্রকল্প না থাকায় হাত গুটিয়ে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।